প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী ভূগোলের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে। সঙ্গে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের দেখো পূর্ণমান 40, সময় হলো 1 ঘন্টা 30 মিনিট। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো তোমাদের যে সিলেবাসটা হলো, প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ, আর তোমাদের সপ্তম অধ্যায় থাকবে ভারতের সম্পদ। তো দেখো একের দাগে কি বলা আছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করো 7টি। প্রথম প্রশ্ন, কোনটি বামন গ্রহ? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি প্লুটো। প্লুটো একটি কি বামন গ্রহ। তারপরে দেখো অপসুর অবস্থান হয় কোন তারিখে? তো দেখো এখানে 4টি তারিখ আছে, 3রা জানুয়ারি, 4ঠা জুলাই, 21শে মার্চ, 21শে জুন। তো সঠিক উত্তর হয়ে যাবে 4ঠা জুলাই অপসুর অবস্থান। আর তোমরা জানো 3রা জানুয়ারি কি অনুসুর অবস্থান। তারপরে দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের তফাৎ কত কিমি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো 43 কিমি। তারপরে নিম্নলিখিত কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? তো 4টি অপশনের মধ্যে শুক্র হয়ে যাবে কি, যে শুক্র গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। তার বৃহস্পতি, পৃথিবী, মঙ্গল এরা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। তারপরে দেখো ঊর্ধ্ব বায়ুমণ্ডলের ওজোন স্তর এটা কোন ধরনের সম্পদ? জাতীয় সম্পদ, বহুজাতিক সম্পদ, আন্তর্জাতিক সম্পদ, অদ্বিতীয় সম্পদ। তো সঠিক উত্তর হয়ে যাবে আন্তর্জাতিক সম্পদ। ভারতের কোন রাজ্যে আগে সূর্যোদয় হয়? তো দেখো 4টি অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশে কিন্তু আগে সূর্যোদয় হয়। এরপরে প্রশ্ন দেখো, খবরের কাগজ পড়ার পর ওই খবরের কাগজ ব্যবহার করে ঠোঙা বানালে তোমার এই কাজটিকে বলা হবে সম্পদের অপচয় রোধ, সম্পদের পরিবর্তন ব্যবহার, সম্পদের পুনর্ব্যবহার, সম্পদের অপব্যবহার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে দেখো ভারতের প্রাচীনতম তৈলখনি। তো ভারতের প্রাচীনতম তৈলখনি হয়ে যাবে তোমাদের ডিগবয়। তো ডিগবয় হলো ভারতের প্রাচীনতম তৈলখনি, যেটা আসামে অবস্থিত। তারপরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। আবর্তনের ফলে ড্যাশ শক্তির কারণে পৃথিবীর নিরক্ষীয় তল সামান্য স্ফীত হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি কেন্দ্র বহির্মুখী বল। তারপরে দেখো ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক অঞ্চল। তো ঝাড়খণ্ড হলো ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক অঞ্চল। তারপরে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়? তো আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয়। সম্পর্ক নির্ধারণ করো। প্রথমে দেওয়া আছে ড্যাশ হিমাচল প্রদেশ, বক্রেশ্বর পশ্চিমবঙ্গ। তো আমরা জানি বক্রেশ্বর একটা উষ্ণ প্রসবন, যেটা পশ্চিমবঙ্গে আছে। তো এরকম হিমাচল প্রদেশে একটা উষ্ণ প্রসবন আছে। তো সেই উষ্ণ প্রশ্নপত্রের নাম হলো কি মণিকরণ। তারপর দেওয়া আছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ড্যাশ, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। তো এখানে তোমরা শূন্যস্থানে লিখবে ইসরো। কি ইসরো। ইসরো হলো কি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ লেখো। পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা সর্বদাই ধ্রুব তারামুখী রূপে অবস্থান করে। তো এটা শুদ্ধ। আগামী 2100 সাল অধিবর্ষ হবে, এটা অশুদ্ধ। সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা দ্বিমুখী, এটা শুদ্ধ। কারণ সম্পদের সৃষ্টিকর্তা হলো মানুষ এবং ধ্বংসকর্তা হলো মানুষ। অচিরাজয়িত শক্তি উৎপাদনের প্রাথমিক ব্যয় অনেক বেশি, এটাও শুদ্ধ। ঠিক আছে, তারপরে দেখো সংক্ষেপে উত্তর দাও। 2 মার্কের প্রশ্ন এগুলো। জিওডের উল্লেখযোগ্য 2টি বৈশিষ্ট্য কি? তারপরে বামন গ্রহ কি, উদাহরণ দাও। কোক কয়লা কি ভারতের কোথায় কোথায় খনিজ তেল শোধনাগার অবস্থিত? তারপর দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য, জিপিএস এর 3টি প্রয়োগ, উত্তর ভারত দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ, পৃথিবীর পরিক্রমণ বেগ কিভাবে নির্ণয় করা হয়। 5 মার্কের দেখো চিত্রসহ পৃথিবীতে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির ঘটনা ব্যাখ্যা করো। কিভাবে প্রয়োগ কৌশলেই জড়বস্তুকে মূল্যবান সম্পদে পরিণত করে ব্যাখ্যা করো। তারপরে দেখো নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ ভারতের রেখা মানচিত্রে চিহ্নিত করো। তোমাদের কিন্তু মানচিত্র থাকবে 5 নাম্বার। তো দেখো মানচিত্রের মধ্যে তোমরা প্র্যাকটিস করবে ছত্তিশগড় রাজ্যের একটি লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র, ভারতের দ্বিতীয় বৃহত্তম খনিজ তেল শোধনাগার, কর্ণাটকের কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উত্তর পূর্ব ভারতের টারসিয়ারি যুগের কয়লা ক্ষেত্র, ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।